অসহনীয় গরমে চুয়াডাঙ্গায় হিট স্ট্রোকে একজনের মৃত্যু। রাজশাহীতে বৃষ্টির জন্য নামাজ আদায়, কয়েকদিনে তাপমাত্রা কমার সম্ভাবনা নেই। তাপপ্রবাহ চলছে, এটা হলো এর চেয়ে আর বেশি তাপ বাড়বে না। মে মাসের ফার্স্ট উইকে প্রথম সপ্তাহে হয়তো বৃষ্টি আসবে। কারাগারে বিনা বিচারে দীর্ঘদিন যারা আটকে আছে তাদের তালিকা করে আইনগত সহায়তা দেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর। মানুষ হত্যাকারীরা কোনো ধর্মের অনুসারী হতে পারে না, মন্তব্য বিভিন্ন ধর্মজ্ঞের। সাম্প্রতিক জঙ্গি তৎপরতা ষড়যন্ত্রেরই অংশ বললেন স্বরাষ্ট্রমন্ত্রী ও আইজিপি। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রেজাউল করিম হত্যা মামলায় গ্রেপ্তার শিবির নেতার 3 দিনের রিমান্ড। বিচারের দাবিতে 5ম দিনের মতো প্রতিবাদ কর্মসূচি। এবং আগামী 30 এপ্রিল রাত 10টা পর্যন্ত মোবাইলের সিম পুনর্নিবন্ধন চলবে, পরবর্তীতে পুরোপুরি বন্ধ হয়ে যাবে অনিবন্ধিতগুলো, আবারও বললেন তারানা। বাংলা সময়ের সঙ্গে আছি আমি ইশরাত জাহান এবং আমি সাইফুল রুদ্র। সপ্তাহ জুড়ে চলা তীব্র দাবদাহে অতিষ্ঠ জনজীবন। কাঠফাটা রোদে বিপর্যস্ত হয়ে পড়েছে সব শ্রেণীর মানুষের জীবনযাত্রা। এর মধ্যে চুয়াডাঙ্গায় হিট স্ট্রোকে একজনের মৃত্যু হয়েছে। দাবদাহ থেকে পরিত্রাণ পেতে বৃষ্টির জন্য রাজশাহীতে বিশেষ নামাজ আদায় করেছেন মুসল্লিরা। ব্যুরো প্রতিবেদক ও জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবি নিয়ে দেখুন ডেস্ক রিপোর্ট। গত কয়েকদিনের চলমান তাপপ্রবাহে দিনাজপুরের মানুষের পাশাপাশি পশু পাখিদের প্রাণও হয়ে উঠেছে উষ্টাঘাত। প্রচণ্ড রোদ ও ভ্যাপসা গরমে একরকম স্থবির হয়ে পড়েছে মানুষের কর্মজীবন। চলতি বছর জেলায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 40.1 ডিগ্রি সেলসিয়াস। এই অবস্থায় নানা রোগবালাই থেকে রক্ষা পেতে শিশুদের তরল খাবার এবং ঠান্ডা জায়গায় রাখার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। গরম করার জন্য বাচ্চাদের ডিহাইড্রেশন না হয় তার জন্য প্রচুর পরিমাণে তরল খাবার খাওয়াতে হবে। পানি, ডাবের পানি, পরিষ্কার পানি, কিন্তু বিশুদ্ধ পানি বাচ্চাদের বেশি খাওয়াতে হবে। আর রোদের জন্য বাচ্চা না বেড়ায় এটা খেয়াল করতে হবে। এদিকে রাজশাহীতে প্রখর রোদ ও তাপদাহ থেকে পরিত্রাণের আশায় ইস্তেশকার নামাজ আদায় করা হয়েছে। সকালে সিটি কর্পোরেশনের উদ্যোগে নগরীর শাহ মখদুম কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে এই নামাজ আদায় করা হয়। এতে সিটি মেয়র ও কাউন্সিলররা সহ প্রায় শতাধিক মুসল্লি অংশ নেন। সবাই মিলে আল্লাহ তাআলার কাছে দোয়া করলাম যেন আল্লাহ তাআলা এরকমভাবে জমিনকে, এরকমভাবে বৃষ্টি দিয়ে এরকমভাবে জমিনকে যেন আল্লাহ তাআলা ঠান্ডা করে দেন। খুব গরম, সেই জন্য বৃষ্টি হচ্ছে না, এই জন্য নামাজটা পড়েছি। পাপের প্রায়শ্চিত্ত ভোগ করতে হয়েছে, এই কারণে আল্লাহর কাছে রহমতের জন্য প্রার্থনা করেছি। একই অবস্থা মেহেরপুরেও। দুর্বিষহ গরমে বিপাকে পড়েছেন পথচারী ও খেটে খাওয়া মানুষ। জরুরি কাজ না থাকলে ঘর থেকে বের হচ্ছেন না কেউই। অনেকেই রাস্তার পাশে শরবত ও আখের রস খেয়ে মেটাচ্ছেন তৃষ্ণা। বৃষ্টিহীন খরতাপে হাঁপিয়ে উঠেছে চুয়াডাঙ্গার সাধারণ মানুষ। গেল কয়েকদিনে জেলার তাপমাত্রা ওঠানামা করেছে 37 থেকে 40 ডিগ্রি পর্যন্ত। সকালে গরমের কারণে হিট স্ট্রোকে একজন মারা গেছেন। তাপমাত্রা খুব বেশি, মাঠে কেউ দাঁড়ানো যাচ্ছে না। যে মাঠে একটা চাষি চাষ করবে, চাষের দাঁড়ানো যাচ্ছে না, তো চাষ করবে কি করে? রোডে ঘাটে বেরোনো যাচ্ছে না, তাপমাত্রায় মনে হচ্ছে কপাল টপাল পুড়ে যাচ্ছে। এছাড়া খুলনা, বরিশাল সহ দেশের অন্যান্য জেলাতেও বাতাসের আর্দ্রতার পরিমাণ বেশি থাকায় অতিষ্ঠ হয়ে উঠেছে সাধারণ মানুষের জীবনযাত্রা। নিয়ন মোহাইমিন, সময় সংবাদ। এদিকে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের উপর দিয়ে তাপ প্রবাহের কারণে এই তীব্র গরম অনুভূত হচ্ছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। আগামী 1 সপ্তাহের মধ্যে তাপমাত্রা কমার কোনো সম্ভাবনা নেই বলে জানানো হয়েছে। দিন আর রাত নেই, তীব্র গরমের অসহনীয় কষ্ট এখন ঢাকাবাসীর নিত্যসঙ্গী। পঞ্জিকার হিসেবে চলছে বৈশাখের 2য় সপ্তাহ, অর্থাৎ গ্রীষ্মকে বিদায় জানাতে এখনো 1.5 মাস বাকি। গ্রীষ্মের গরম ঠিকই রয়েছে, কিন্তু বৈশাখী ঝড় বা বৃষ্টির দেখা নেই। দিনে মাথার উপর তপ্ত সূর্য, আর রাতে ঘরের মধ্যে গরম বাতাসের ভ্যাপসা অনুভূতি। স্বস্তি নেই কোথাও, প্রত্যাশা শুধু একটু বৃষ্টির। একেবারেই এসেনশিয়াল বৃষ্টি, কারণ আল্লাহ একমাত্র যদি বৃষ্টি দেয় তাই গরম যদি একটু কমে, এই প্রত্যাশা করতেছি। খুব খারাপ লাগে, বাসার মধ্যে স্যালাইন বানিয়ে খাওয়া লাগে, আর যে গরমের মধ্যে একটু বৃষ্টি হলে ভালো হতো। শহরের বাড়িতে তাপমাত্রা বেশি, রোদ্রের এবং বাতাসটা কম আসে, এই কারণে শারীরিক সমস্যা হয়। ঠান্ডা, জ্বর, কাশি হইতেছে গরমের কারণে তো হচ্ছে। এটা যদি বৃষ্টি বদল হইতো তো ভালো হইতো না। গত 1 সপ্তাহে সর্বোচ্চ তাপমাত্রার গড় যেখানে 36 থেকে 37 ডিগ্রি সেলসিয়াস, সেখানে সর্বনিম্ন তাপমাত্রার গড় 28 থেকে 29 ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ রাত আর দিনের তাপমাত্রার পার্থক্য মাত্র 7 থেকে 8 ডিগ্রি।
আবহাওয়া অফিস বলছে নগরবাসীকে এই পরিস্থিতি সহ্য করতে হতে পারে সপ্তাহখানেক, আর এই সময়ের মধ্যে বৃষ্টির দেখা মেলার সম্ভাবনাও কম। ঢাকাতে এবং ওয়েস্টার্ন পার্টে বৃষ্টি হচ্ছে না, আপনার মে মাসের ফার্স্ট উইকে প্রথম সপ্তাহে হয়তো বৃষ্টি আসবে, তবে ওইভাবে কন্টিনিউ থাকবে না। আপনার দেখা যাচ্ছে যে হঠাৎ এক পশলা বৃষ্টি দিয়ে আর বৃষ্টি নেই। আবহাওয়া অফিসের তথ্য বলছে গত বছরে একই সময়ে গড় যে তাপমাত্রা ছিল এবছর তা গড়ে 5 থেকে 6 ডিগ্রি বেশি। আবহাওয়া অফিস বলছে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চল আর মধ্যবর্তী অঞ্চলের উপর দিয়ে বয়ে যাওয়া তাপ প্রবাহের প্রভাবের কারণেই বাড়ছে এই উত্তাপ। আর তাই চিকিৎসকরা বলছেন এই গরমে সুস্থ থাকতে হলে সবাইকে পর্যাপ্ত পরিমাণের পানি পান করার পাশাপাশি সচেতন থাকতে হবে খাবার আর পোশাক নির্বাচনের প্রতি। শাফিন জাহিদ, সময় সংবাদ, ঢাকা। দর্শক, রাজশাহীতে দাবদাহের পরিস্থিতি জানতে আমরা সরাসরি চলে যাচ্ছি রিপোর্টার সাইফুর রহমান রকির কাছে। তিনি আছেন নগরীর টিবাদ এলাকায়। রকি। ইশরাত, আপনি জানেন যে রাজশাহীতে প্রচন্ড গরমে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। এই বছরের মধ্যে আজকে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। আজকে সেটি ছিল 40.2 ডিগ্রি সেলসিয়াস। অবশ্য এই তাপমাত্রাটি এর আগেও একদিন উঠেছিল, সেটি অবশ্য গেল শনিবার 23 তারিখে। সেদিনও 40.2 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল বলে আবহাওয়া অফিস থেকে আমাদেরকে সেটি জানানো হয়েছিল। আমরা এর মধ্যে কথা বলেছিলাম আবহাওয়া অফিসের কর্মকর্তাদের সাথে। তারা যেটি বলছেন যে এখনো 2 থেকে 3 দিন বা 4 দিনের মধ্যে কোনো বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা নেই। তার মানে এই দাঁড়ায় যে এই 3 থেকে 4 দিন কিন্তু ঠিক এই 37 থেকে 40-এর মধ্যেই কিন্তু তাপমাত্রা ওঠানামা করবে এবং জনজীবন কিন্তু বিপর্যস্ত হয়ে পড়বে। আমরা এখানে দেখছিলাম যে বেশ কয়েকজন বৃদ্ধা মানুষ আছে যারা কিন্তু এই গরমে একদম অসহায় হয়ে পড়েছে। তাদের সাথে কথা হচ্ছিল আমার, তারা বলছিলেন যে তারা কোনো কাজকর্ম করতে পারছেন না, তারা বাইরেও ঠিকমতো বের হতে পারছেন না। এছাড়াও ছিন্নমূল মানুষের সাথে কথা হচ্ছিল, রিক্সা চালক, ভ্যান চালক, এ ধরনের মানুষের সাথে কথা হচ্ছিল। নগরবাসী যেমন চরম ভোগান্তিতে রয়েছে এই প্রচন্ড গরমে, এবং সেই সাথে ছিন্নমূল মানুষেরা কিন্তু তাদের আয় উপার্জন কমে যাওয়ায় তারা কিন্তু সংসার চালানো নিয়ে এক ধরনের হিমশিম খেতে হচ্ছে বলে আমাদেরকে বলছেন। তো এখনো যদি এই বৃষ্টিপাত না হয় এই 4 থেকে 5 দিনের মধ্যে, এই কয়েকদিনই কিন্তু এ ধরনের গরম থাকবে এবং এই গরমে মানুষের যে দুর্ভোগ সেটি কিন্তু আরো বাড়তে থাকবে। আসলে আবহাওয়া অফিসের কর্মকর্তারা আরো যেটি বলছিলেন, রাজশাহীতে পদ্মার পানি শুকিয়ে যাওয়ার কারণে কিন্তু এই বালিতে এক ধরনের এই রোদের রিফ্লেক্টটা যেটি এসে শহরের উপর পড়ে, যার কারণে এই গরমের প্রবাহটা আরো বেশি হয়ে দাঁড়াচ্ছে। তো আসলে আবহাওয়া অফিসের কর্মকর্তারা আরো যেটি বলছিলেন যে এই বাতাসে আর্দ্রতার পরিমাণ বেশি থাকায় মূলত এই ভ্যাপসা গরমের মাত্রাটি বেড়েছে। বৃষ্টি না হওয়া পর্যন্ত এই ভ্যাপসা গরম কমার কোনো সম্ভাবনাই নেই, এমনটি বলছিল ইশরাত আবহাওয়া অফিসের কর্মকর্তারা। দর্শক, রাজশাহীর টিবাদ এলাকা থেকে আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন রিপোর্টার সাইফুর রহমান রকি। তিনি জানাচ্ছিলেন সেখানকার দাবদাহের এখনকার বর্তমান অবস্থা। কারাগারে বিনা বিচারে দীর্ঘদিন যারা আটকে আছে তাদের তালিকা করে আইনগত সহায়তা দেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাজধানীর রমনা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে জাতীয় আইনগত সহায়তা দিবস উপলক্ষে এক আলোচনা অনুষ্ঠানে তিনি এই নির্দেশ দেন। প্রধানমন্ত্রী বলেন, মানবাধিকার, ন্যায় বিচার ও সুশাসনের জন্য নিরলস কাজ করে যাচ্ছে সরকার। তিনি আরও বলেন, আইনি সহায়তা পাওয়া প্রতিটি নাগরিকের আইনগত অধিকার। আদালতের বারান্দায় বিচার প্রার্থী এমন অনেককেই দেখা যায়, যাদের অনেকেরই আর্থিক সামর্থ্য নেই মামলা চালানোর। স্বল্প শিক্ষিত অথবা শিক্ষার আলো থেকে বঞ্চিত এমন অনেক মানুষও আছেন যাদের পক্ষে মামলা মোকদ্দমার জটিল বিষয়গুলো বোঝা অনেকটাই কঠিন। তাই সাধারণ মানুষের জন্য সরকারের আইনি সহায়তা নিশ্চিত করতে প্রত্যেকটি জেলায় স্থাপন করা হয়েছে লিগ্যাল এইড সেন্টার। একই সঙ্গে স্বল্প আয়ের এবং অসহায় বিচার প্রার্থীদের জন্য বিনামূল্যে আইনি সহায়তা দিতে চালু করা হলো লিগ্যাল এইড সেন্টার জাতীয় হেল্পলাইন। যারা এখন অসহায়, দরিদ্র, আর সব থেকে বেশি অসহায়ত্ব বোধ করে তো আমাদের দেশের মেয়েরা, কারণ মেয়েরা সাধারণত খুব বেশি সাহায্য সহযোগিতা পায় না। তো সেই ক্ষেত্রে হেল্পলাইনের মাধ্যমে কি কি ধরনের পরামর্শ তারা পেতে পারে? আপনার অবগতির জন্য আরো জানাতে চাই যে কোনো নারী, যে কোনো শিশু নির্যাতিত, শারীরিক নির্যাতন, মানসিক নির্যাতন এবং যৌন নির্যাতনের শিকার নারী ও শিশু আমাদের লিগ্যাল এইড অফিসে সরকারি খরচে আইনগত সহায়তা পেয়ে থাকে।
এবং তার মামলার যাবতীয় ব্যয় বাংলাদেশ সরকার বহন করে। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, বিচারহীনতার যে কষ্ট তিনি তার ভুক্তভোগী। তার পরিবারের সবাই নৃশংস হত্যার শিকার হলেও সে বিচার হতে দেয়া হয়নি বহুদিন। তাই তার লক্ষ্য সাধারণ মানুষের বিচার পাওয়ার অধিকার নিশ্চিত করা। আমি কারাগারে ছিলাম, আপনারা জানেন, সেখানে কিন্তু এখনো অনেক বন্দী আছে। আসলে তারা জানি না তাদের কি অপরাধ। এখানে আইনমন্ত্রী আছেন, আমি বলবো যে একটা বিশেষ ব্যবস্থা আমাদের নিয়ে কারাগার থেকে তথ্যটা আমাদের অন্তত সংগ্রহ করতে হবে যে যারা বছরের পর বছর কারাগারে বিনা কারণে বন্দী হয়ে আছে, কিন্তু তাদের হয়তো সেরকম মামলাই বলে কিছু নেই, কিন্তু তাদের একটু সহায়তা দিলেই কিন্তু তারা এই বন্দিখানা থেকে মুক্তি পেতে পারে। সেই ব্যবস্থাটা আমরা নিতে পারি এবং এই সংস্থাও এ ব্যাপারে কিছু উদ্যোগ নিতে পারে। সারা দেশে লিগ্যাল এইড সেন্টারগুলো যেমন বিনামূল্যে আইনি সহায়তা দেবে, সেই সঙ্গে বিকল্প বিরোধ নিষ্পত্তিতেও কাজ করবে তারা। সরকার মনে করে এর ফলে আদালতে মামলা জট কমে আসবে অনেকখানি। শাহ আলী জয়, সময় সংবাদ, ঢাকা। গরিবের মামলার ব্যয়ভার বহন করবে সরকার, এই লক্ষ্য নিয়ে আইনগত সহায়তা প্রদান আইন 2000 প্রণয়ন করা হয়। আর্থিকভাবে অসচ্ছল, সহায় সম্বলহীন এবং আর্থ সামাজিক কারণে বিচার প্রাপ্তিতে অসমর্থ বিচার প্রার্থীদের আইনগত সহায়তা প্রদানই এই আইনের উদ্দেশ্য। ব্যক্তির মামলা বাছাইয়ের জন্য জেলা ও দায়রা জজকে চেয়ারম্যান করে জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থার বিভিন্ন স্তরের কমিটি করা হয়। সুষ্ঠুভাবে পরিচালনার কারণে এই সংস্থায় বিচার প্রার্থীদের সংখ্যা দিন দিন বাড়ছে বলে জানালেন সংশ্লিষ্টরা। দিগেন সিংহের তোলা ছবিতে আরো জানাচ্ছেন ইকরামুল কবির। সকল নাগরিক আইনের দৃষ্টিতে সমান এবং সকলেই আইনের আশ্রয় লাভের অধিকারী। সংবিধানের 27 ও 31 ধারায় উল্লিখিত অধিকার বাস্তবায়নের জন্য আইন ও বিচার বিভাগের অধীনে প্রত্যেক জেলায় জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থার কার্যালয় স্থাপন করা হয়। 70 জন আইনজীবী নিয়োগ করে জেলা থেকে ইউনিয়ন পর্যায়ে কার্যক্রম চালিয়ে যাচ্ছে এই সংস্থা। উপজেলাতে একটি কমিটি হয়েছে, ইউনিয়নে একটি কমিটি হয়েছে, সকলেরই প্রত্যেক মাস 2 মাসে মিটিং করে থাকেন। তাদের মাধ্যমে এই যে গ্রামের শহরের সকলেই যারা আইনগত সহায়তা প্রদান চেয়ে থাকেন তাদের ব্যবস্থা করে থাকেন। এই কার্যালয় স্থাপনের পর থেকে প্রায় প্রতিদিনই অসহায় নারী ও পুরুষের ভিড় বাড়ছে। দেওয়ানি ও ফৌজদারি সব ধরনের মামলার সহায়তা দেওয়া হয়ে থাকে এখানে। আমি যৌতুকের শিকার। আমার হাজবেন্ড আমাকে যৌতুকের জন্য প্রায় মারামারি করছেন, আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছেন। সেই জন্য আমি মামলাটা করছি লিগ্যালিটি অফিসে। জায়গা চক্রান্ত ব্যাপারে নিয়ে আমার বিবাদী আর আমার জায়গাতে উচ্ছেদ হতে চাইছিল, এখানে মামলাটা করে খুব একটা শান্তিতে পাইছি। জেলা কমিটির চেয়ারম্যানের বিশ্বাস, এই সংস্থার কার্যক্রমের ফলে কারাগার কিংবা বাইরে একজনও বিচারবিহীন অবস্থায় পাওয়া যাবে না। আমাদের লিগ্যাল এড অফিসার সহ প্রতি মাসে সেই জেলখানাতে গিয়ে কোয়ারি দিয়ে দেখে যে এরকম কোন স্টেক হোল্ডার বা এরকম কোন আসামি, এরকম কোন বাদী আছে কিনা, থাকলে তাদেরকে তারা তাৎক্ষণিক আইনের বিধান মোতাবেক সাহায্য সহযোগিতা প্রদান করে থাকে। সিলেটে এই সংস্থার মাধ্যমে 2011 থেকে 2015 সাল পর্যন্ত নারী ও শিশু নির্যাতনের 724টি মামলা এবং দেওয়ানি ও ফৌজদারি আইনে 2409টি মামলা বিচারের জন্য আমলে নেওয়া হয়। ইকরামুল কবির, সময় সংবাদ, সিলেট। বাংলা সময় আরো থাকছে। এক মাসে চতুর্থবারের মতো সুন্দরবনের চাঁদপাই রেঞ্জে আগুন। 26 ঘন্টা পেরিয়ে গেলেও নেভেনি পুরোপুরি। তদন্তে 2টি আলাদা কমিটি গঠন। জঙ্গিবাদ ধর্মীয় নয়, রাজনৈতিক সমস্যা। যারা ধর্মের নামে মানুষ হত্যা করে তারা কোনো ধর্মের অনুসারী হতে পারে না। রাজধানীতে পুলিশের উদ্যোগে আয়োজিত এক ধর্মীয় সম্প্রীতি সম্মেলনে দেশের প্রধান 4টি ধর্মের শীর্ষ ব্যক্তিত্বগণ এই কথা বলেছেন। একই অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, 2-1টি হত্যা করে আইএস প্রতিষ্ঠা করা যাবে না। অন্যদিকে পুলিশ মহাপরিদর্শক বলেছেন, বাংলাদেশকে ইরাক, সিরিয়া বানানোর ষড়যন্ত্র চলছে। পুলিশের আয়োজনে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান দেশের এই 4 প্রধান ধর্মের ধর্মগুরুরা একই ছাদের নিচে একই সুরে সাম্প্রদায়িকতা ও জঙ্গিবাদের বিরুদ্ধে তাদের অবস্থান তুলে ধরলেন। ধর্মের নামে ব্লগার, লেখক, প্রকাশক হত্যা, ধর্মীয় স্থাপনায় হামলাকে অভিহিত করলেন অধর্ম হিসেবে। প্রত্যয় ঘোষণা করলেন জঙ্গিবাদের বিরুদ্ধে একজোট হয়ে কাজ করার। ভীষণ চ্যালেঞ্জ আমাদের, বিভিন্ন কৃষ্টি, বিভিন্ন ধর্মের মানুষের সাথে এক হয়ে বাস করা, কাজ করা, মানুষের কল্যাণ সাধন করা।
আর সেই চ্যালেঞ্জ আমরা গ্রহণ করতে চাই। চাই না এখানে রক্ত দেবে, বাইরের রক্ত আমরা তাদের কেড়ে নিই, এটা চাই না। আমরা চাচ্ছি মৈত্রী করুণা মুদ্রা দিয়ে দেশকে ভালোবাসে। বাংলাদেশ যে একটি অসাম্প্রদায়িক দেশ, একটি সম্প্রীতির দেশ, তার প্রমাণ করুন। আসুন সকলে একত্র হয়ে এই কাজটাকে এগিয়ে নিয়ে যাই। আমরা 1 লক্ষ আলেম একত্রিত হয়েছে বাংলাদেশের, এবং তারা একটা ফতোয়ায় দস্তখত করছেন এই সন্ত্রাসের বিরুদ্ধে, উত্তেজনার বিরুদ্ধে, জঙ্গিবাদের বিরুদ্ধে। এই পর্যন্ত ৭৬,০০০ আলেমের দস্তখত হয়ে গেছে। সাম্প্রতিক জঙ্গি তৎপরতা থেকে দেশি বিদেশি শক্তির ষড়যন্ত্র বলে অভিহিত করলেন স্বরাষ্ট্রমন্ত্রী ও আইজিপি। অনেক দেশে সে মায়া কান্না দেখেন, মায়া কান্না দেখিয়ে তারা চায় আমাদের পাশে আসতে। যেভাবে এসেছিল সিরিয়াতে, যেভাবে এসেছিল অন্যান্য দেশে, শেষ পর্যন্ত সেই দেশে অবস্থা আমরা দেখতেছেন। কাজে আমাদের এই যে ষড়যন্ত্র হচ্ছে, এইগুলি আমাদের সবাইকে সচেতন থাকতে হবে। মানুষ হত্যা করা হচ্ছে আর নাম দেওয়া হচ্ছে আইএস। আরে বাবা, আইএসটা কোথায়? আমাদের এই যে আলেম ওলামারা বসে আছেন, একজনও তো বলে না যে তারা আইএস এর সঙ্গে সম্পৃক্ত। আমরা তো একজন আলেম ওলামা, একটা মাদ্রাসায়, একটা মসজিদে আমরা এই আইএস এর অস্তিত্বের কথা আমরা শুনি না। স্বরাষ্ট্রমন্ত্রী আরো জানিয়েছেন, ভবিষ্যতে বিভিন্ন বিভাগ ও জেলায় এ ধরনের সম্মেলন করা হবে। ওমর ফারুক, সময় সংবাদ, ঢাকা। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রেজাউল করিম হত্যা মামলায় গ্রেপ্তারকৃত শিবির নেতা হাফিজুরের 3 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এদিকে আজও দোষীদের বিচারের দাবিতে প্রতিবাদ কর্মসূচি পালন করেছেন শিক্ষক শিক্ষার্থীরা। সকালে শহীদুল্লাহ কলা ভবনের সামনে 5ম দিনের মতো মানববন্ধন করেন ইংরেজি বিভাগের শিক্ষক শিক্ষার্থীরা। সেখান থেকে মৌন মিছিল নিয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ শেষে সিনেট ভবনের সামনে সংক্ষিপ্ত সমাবেশ করেন তারা। এতে অন্য বিভাগের শিক্ষক শিক্ষার্থীরাও অংশ নেন। পরে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি আয়োজিত মানববন্ধন থেকে দোষীদের শনাক্ত না করা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেওয়া হয়। এছাড়া কর্মসূচির অংশ হিসেবে শিক্ষক শিক্ষার্থী সহ নিহতের পরিবারের সদস্যরা প্রশাসনের কাছে স্মারকলিপি দেন। এ সময় রেজাউল করিম হত্যার রহস্য উদ্ঘাটনে কাজ চলছে বলে জানিয়েছেন পুলিশ কমিশনার মোহাম্মদ শামসুদ্দিন। 2016 তারিখ শনিবারে আমাদের না করে এই হত্যাকাণ্ডের প্রকৃত অপরাধীদেরকে শিক্ষক নিহতের ঘটনাটা মোটামুটি ধারাবাহিকভাবে অব্যাহত আছে। এটা আমরা চাই প্রশাসনের নজরদারিতে আসুক। 4জন শিক্ষক হত্যা করা হলো, কিন্তু কারোই হত্যার বিচার হয়নি। আর আমি মনে করি যে যারা হত্যাকাণ্ডের সাথে জড়িত তাদের বিচার ভালোভাবে করা হোক। এই বিচার চূড়ান্ত না হওয়া পর্যন্ত আমরা রাস্তা থেকে সরে যাব না। তাদেরকে বিচারের আওতায় এনে যত দ্রুত সম্ভব তাদের শাস্তিটা কার্যকর হচ্ছে, এটা আমরা দেখতে চাই। সিদ্দিকী মহোদয়ের এটা আমরা গুরুত্ব সহকারে তদন্ত করছি। ঢাকা থেকেও আমাদের একটা টিম এসেছে সহায়তা করার জন্য আমাদেরকে। এই বিচারটা যাতে দ্রুত বিচার ট্রাইব্যুনালে বিচার হয়, সেই জন্য আমরা প্রপোজাল দেব। আমরা এই খুনিদের মূলোৎপাটন করতে চাই। আগামী 30 এপ্রিল রাত 10টা পর্যন্ত মোবাইল ফোনের সিম পুনঃনিবন্ধন চলবে। তবে 1 মে রোববার অনিবন্ধিত সিম সমূহ 3 ঘন্টার জন্য বন্ধ করে দেওয়া হবে। এভাবে কয়েক দফা বন্ধ রাখা এবং খুলে দেওয়ার মধ্য দিয়ে সিম পুনঃনিবন্ধনের সুযোগ দেওয়ার পর এক পর্যায়ে অনিবন্ধিত সিম পুরোপুরি বন্ধ হয়ে যাবে। বিকেলে সচিবালয়ের ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী অ্যাডভোকেট তারানা হালিম সাংবাদিকদের একথা বলেন। 7,79,00,000 পর্যন্ত আমাদের রিভেরিফিকেশন হয়েছে। শেষ তারিখ হচ্ছে 30 এপ্রিল। 1 মে তারিখে আমাদের কয়েক ঘন্টার জন্য আমাদের এই সিমগুলো বন্ধ থাকবে। সকল কাস্টমার কেয়ার সেন্টার, বায়োমেট্রিক ডিভাইস সহ সকল মোবাইল ফোন অপারেটরদের সিমরিম নিবন্ধন কার্যক্রম এই 30 এপ্রিল পর্যন্ত রাত 10টা পর্যন্ত চলবে এবং এনআইডি যে আগারগার প্রধান যে কার্যালয় সেটি এবং 514টি যে আঞ্চলিক অফিস আছে সেটিও রাত 10টা পর্যন্ত খোলা থাকবে। নৌযান শ্রমিকদের মজুরি নির্ধারণ নিয়ে জটিলতায় অনির্দিষ্টকালের জন্য পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ রাখার ঘোষণা দিয়েছে বাংলাদেশ কার্গো ভেসেল ওনার্স অ্যাসোসিয়েশন। পাশাপাশি পণ্যবাহী জাহাজ শ্রমিকদের জন্য নৌ মন্ত্রণালয় নির্ধারিত সর্বনিম্ন মজুরির প্রস্তাবনা মেনে নেওয়া সম্ভব নয় বলেও জানান তারা। এ সময় জাহাজ পরিচালনার ক্ষেত্রে শ্রমিকদের বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের অভিযোগ করা হয়। সকালে রাজধানীর বিজয়নগরে এক ব্রিফিংয়ে এই কথা জানান সংগঠনের নেতারা। তা আমরা সেখানে 7,500 টাকা পর্যন্ত আমরা অফার করেছি।
এবং নৌমন্ত্রী সেটাকে করেছে 10,000 টাকা। এটা আমাদের সর্বসম্মতি করে সমস্ত জাহাজ মালিকরা একমত যে এই মজুরি বৃদ্ধি দিয়ে আমাদের সম্ভব না, এবং একতরফা আমাদের সাথে কোনো কনসাল্ট না করে যেই নৌমন্ত্রী যেই সিদ্ধান্ত দিয়েছে সেটাকে আমরা প্রত্যাখ্যান করেছি, সেই মিটিংও প্রত্যাখ্যান করেছি, এখনো প্রত্যাখ্যান করছি। আমরা আগামীতে আপনার যেই শ্রম মন্ত্রণালয় যদি আমাদেরকে মানে এটা ঠিক করে দেয়, তাদের সাথে আলাপ আলোচনা করে, তাহলে আমরা আমাদের জাহাজ আমরা ওইভাবে পরিচালনা করব, অন্যথায় আমাদের জাহাজ পরিচালনা করা সম্ভব হচ্ছে না। বাংলা সময় আরো থাকছে। চতুর্থ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে শরৎ মাদারীপুর ও ঠাকুরগাঁওয়ের বিভিন্ন উপজেলা নির্বাচন সুষ্ঠু করতে প্রস্তুত জেলার পুলিশ প্রশাসন। এক মাসের মধ্যে চতুর্থবারের মতো অগ্নিকাণ্ড হলো সুন্দরবনের চাঁদমাই রেঞ্জে। 26 ঘন্টা পেরিয়ে গেলেও এখনো নেভেনি আগুন। এ অবস্থায় রেঞ্জ জুড়ে বিশেষ সতর্কতা জারি করা হয়েছে। ঘটনা তদন্তে গত রাতে গঠন করা হয়েছে দুটি আলাদা কমিটি। চাঁদপাই রেঞ্জের সহকারী বন সংরক্ষণ জানান, গতকাল বিকেলে তুলাতলা এলাকায় আগুন দেখতে পায় ধানসাগর স্টেশনের বনরক্ষীরা। খবর পেয়ে বাগেরহাট, মোরেলগঞ্জ ও শরণখোলা ফায়ার সার্ভিসের 3টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। এখনো বেশ কিছু স্থানে থেমে থেমে আগুন ও ধোঁয়া দেখা যাচ্ছে। স্বাভাবিক অবস্থায় ফিরে না আসা পর্যন্ত রেঞ্জে প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। এর আগে গত এক মাসে একই এলাকায় 3বার অগ্নিকাণ্ড হয়। বন বিভাগের তদন্তে সেসব ঘটনা পরিকল্পিত বলে তথ্য মেলায় 11 জনকে আসামি করে আলাদা দুটি মামলা করা হয়েছে। আমার মনে হয় এই এলাকাবাসী আরো যারা আছে সবাই একই কথাই, আগুনটা পরিকল্পিতভাবে দেওয়া হয়েছে। সরকারের আইনগতভাবে ব্যবস্থা নিয়ে কাঠগড়ায় দাঁড়া করাইয়া তার আইনগত যে বিচার আছে সর্বোচ্চ বিচার করা উচিত। পানি অনেক দূরে, যেখানে একটা ক্যানেল আছে এই ক্যানেল থেকে বহু প্রায় 40টা ডেলিভারি হুজের মাথায় আগুন। আমাদের আগুনের যে লোকেশনটা কতটুকু এরিয়া এখন পর্যন্ত আমরা ঠিক করতে পারিনি। তো আমরা যাচ্ছি, আমরা কাজ করছি, দেখি কাজ চলছে, কতটুকু পর্যন্ত আমরা করতে পারি চেষ্টা করছি সর্বাত্মক। রানা প্লাজা ধসের ঘটনায় দায়ের করা হত্যা মামলার অভিযোগপত্র আমলে নিয়ে অভিযোগ গঠনের জন্য আগামী 15 মে দিন ধার্য করেছেন আদালত। সকালে ঢাকা জেলা জজ আদালতের বিচারক এস.এম. কুদ্দুস জামান দুপক্ষের আইনজীবীর শুনানি শেষে এই আদেশ দেন। রানা প্লাজা ধসের ঘটনায় করা দুটি মামলার মধ্যে হত্যা মামলাটি মুখ্য বিচারিক হাকিম আদালত থেকে জেলা জজ আদালতে আসার পর প্রথম কার্যদিবস ছিল আজ। এছাড়া ইমারত আইনে দায়ের করা মামলাটির অভিযোগ গঠনের শুনানির জন্য 10 মে তারিখ ধার্য করেছেন অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম আদালত। রানা প্লাজা ধসের 2 মামলায় মোট 41 আসামির মধ্যে এখনো 10 জন আসামি পলাতক রয়েছেন। 2013 সালের 24 এপ্রিল রানা প্লাজা ধসের ঘটনার 3 বছর পেরিয়ে গেলেও অভিযোগ গঠন হয়নি 2 মামলার একটিরও। বিজ্ঞ আদালত মামলাটা আজকে ইনি সিদ্ধান্ত দিয়েছেন যে আসামিদের বিরুদ্ধে আমল গ্রহণ করা হলো, মানে কগনিজেন্স ইজ টেকেন এগেইনস্ট অল দ্য অ্যাকিউজড। আগামী তারিখে 4 শুনানি হবে। যদি বিজ্ঞ আদালত মনে করেন যে অমুক অমুক আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করা হলো এই দ্বারায় আর অমুককে অব্যাহতি দেওয়া হলো, তিনি এইখান থেকে অব্যাহতি দিতে পারবেন। এটা বিজ্ঞ আদালতের ব্যাপার। এটা একটা আমরা বলতে চাচ্ছি যে দুর্ঘটনা, এখানে রানা সাহেবের কোনো নেগলিজেন্সি ছিল না। যে দুর্ঘটনার জন্য আমাদের হত্যা মামলা যে অভিযোগ আনা হচ্ছে এটা সঠিক না। রানা সাহেব এই মামলায় অনেক ক্ষতিগ্রস্ত ব্যক্তি, সে বেরোতে পারলে ব্যবসা বাণিজ্য করে হয়তো কিছু ক্ষতিপূরণ করার চেষ্টা করত। শিক্ষক ও শিক্ষার্থীদের নিরাপত্তায় সরকার বিশেষ ব্যবস্থা নেবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। দুপুরে সিলেট জেলা জজ আদালত প্রাঙ্গণে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হত্যার ঘটনায় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী কথা বলেন। নিরাপত্তা তো প্রত্যেককে আমরা শিক্ষা মন্ত্রণালয় দিতে পারবো না। আমরা পুলিশের সহযোগিতা নিয়েই একটা ইউনিভার্সিটিগুলোকে বা ইউনিভার্সিটি যা থাকেন বাসস্থানগুলোকে যাতে দিতে পারে সেই চেষ্টা আমরা করতেছি, আলাপ করতেছি। তো বুঝতেই পারেন যে আমাদের তো শিক্ষা মন্ত্রণালয়ের নিজস্ব কোনো বাহিনী নাই যে আমরা প্রত্যেককে নিরাপত্তা দিব। তাই আইনের যে ব্যবস্থা আছে সেটা আমরা প্রয়োগ করবার চেষ্টা করতেছি। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কুষ্টিয়ায় দুপক্ষের সংঘর্ষে 1 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন অন্তত 10 জন। সকালে সদর উপজেলার দহকুলা এলাকায় এই সংঘর্ষ হয়। পুলিশ জানায় আধিপত্য বিস্তার নিয়ে কিছুদিন ধরে আলামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আক্তারুজ্জামানের সাথে স্থানীয় আওয়ামী লীগ নেতা সিরাজুল ইসলামের বিরোধ চলছিল। এর জেরে আজ দুপক্ষের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ।
পরে আহতদের কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেওয়া হলে একজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। দুই গ্রুপের মধ্যে আজকে সকালে ধাওয়া পাল্টা ধাওয়া হয় এবং তারা নিজেরা উত্তেজিতভাবে গোলযোগ সৃষ্টি করে, যার ফলে উভয় পক্ষের মধ্যে দ্বন্দ্ব সংঘাতের সময় একজন মারা গেছেন। বিশেষ অভিযানের মাধ্যমে এই দ্বন্দ্বের সাথে এবং এই মারামারির সাথে জড়িত 10 জনকে গ্রেপ্তার করা হয়েছে। চতুর্থ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে মাদারীপুরের দুটি উপজেলার গ্রামগঞ্জে সরব হয়ে উঠেছেন প্রার্থী ও ভোটাররা। প্রার্থীরা নানা প্রতিশ্রুতি নিয়ে ছুটছেন ভোটারদের দ্বারে দ্বারে। আওয়ামী লীগ মনোনীত প্রার্থীরা জয়ের ব্যাপারে আশাবাদী হলেও ভোট কারচুপির আশঙ্কা স্বতন্ত্র প্রার্থীর। অবশ্য নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে সব ধরনের প্রস্তুতির কথা জানান জেলার পুলিশ সুপার সঞ্জয় কর্মকার। অভিজিতের তথ্য ও শাহাদাত তাকনের ছবি নিয়ে দেখুন ডেস্ক রিপোর্ট। মাদারীপুরের রাজৈরের 6টি ইউনিয়নে চতুর্থ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে বইতে শুরু করেছে ভোটের হাওয়া। উন্নয়নের নানা প্রতিশ্রুতি নিয়ে প্রার্থীরা দিন রাত ছুটছেন ভোটারদের দ্বারে দ্বারে। বাল্য বিবাহ বন্ধ করব এবং মাদক দ্রব্য বন্ধ করব, শিক্ষার মান বাড়াবো। আমি একবার চেয়ারম্যান ছিলাম, মানুষের সাথে অন্যায় কোনো ব্যবহার করি নাই। আমি সবাই আমার ভালো জানে। কালকিনির 13টি ইউনিয়নের প্রার্থীরাও ভোটারদের মন জয় করতে ঘুরছেন পাড়া মহল্লায়। জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী আওয়ামী লীগ প্রার্থীরা। তবে ভোট কারচুপির আশঙ্কায় সেনাবাহিনী মোতায়েনের দাবি স্বতন্ত্র প্রার্থীর। মাদকমুক্ত সমাজ সহ শিক্ষার উন্নতি সহ বাল্য বিবাহ রোধের যথাযথ চেষ্টা করবে। ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলিতে পুলিশ, র্যাব এবং সেনাবাহিনী মোতায়েন করে যাতে সুষ্ঠু নির্বাচন হয়। তবে ভোটাররা খুঁজছেন সৎ ও যোগ্য প্রার্থী। গরিব দুঃখী মেহনতি মানুষের পাশে থাকে সেই যোগ্য ব্যক্তিকে আমরা ভোট দিয়ে নির্বাচিত করব। এমন একজন ব্যক্তিকে ভোট দিয়ে নির্বাচিত করব যারা আমাদের নারীদের বাল্যবিবাহ বন্ধ করবে। রাস্তাঘাট, মসজিদ, মাদ্রাসা সমস্ত কিছুর উন্নয়ন যে করতে পারবে তাকে আমরা নির্বাচিত করতে চাই। অবশ্য নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে সব ধরনের প্রস্তুতির কথা জানালেন জেলা পুলিশের শীর্ষ এই কর্মকর্তা। পর্যাপ্ত সংখ্যক পুলিশ সদস্য থাকবে, সাদা পোশাকে পুলিশ সদস্য থাকবে, স্ট্রাইকিং ফোর্স হিসেবে বিজিবি থাকবে, র্যাব থাকবে এবং ম্যাজিস্ট্রেট থাকবে। 7 মে রাজৈরের 6টি ইউনিয়নে চেয়ারম্যান পদে 30 জন ও সদস্য পদে 211 এবং কালকিনির 13টি ইউনিয়নে চেয়ারম্যান পদে 57 জন ও সদস্য পদে 485 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। সময় সংবাদ, মাদারীপুর। চতুর্থ দফা ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন গোপালগঞ্জ, ঠাকুরগাঁও ও পঞ্চগড়ের প্রার্থীরা। দিনরাত ছুটে বেড়াচ্ছেন ভোটারদের কাছে আর দিচ্ছেন এলাকার উন্নয়নে নানা ধরনের প্রতিশ্রুতি। পোস্টারে ছেয়ে গেছে গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার 16টি ইউনিয়নের পাড়া মহল্লা। সকাল থেকে গভীর রাত পর্যন্ত প্রার্থীরা ছুটছেন ভোটারদের দ্বারে দ্বারে। ভোট পেতে দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। উপজেলার অধিকাংশ ইউনিয়নে দলীয় প্রার্থীর কাছে মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে স্বতন্ত্র ও বিদ্রোহী প্রার্থীরা। এদিকে প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন ঠাকুরগাঁও সদর ও বালিয়াডাঙ্গা উপজেলার মোট 20টি ইউনিয়নের প্রার্থীরা। পাল্টাপাল্টি অভিযোগ করলেও নিজেদের জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী প্রার্থীরা। তবে ভোটাররা বলছেন সৎ ও যোগ্য ব্যক্তিকেই প্রতিনিধি হিসেবে বাছাই করবেন তারা। এছাড়া পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার 5টি ইউনিয়নে চেয়ারম্যান পদে 18 জন, সাধারণ সদস্য পদে 168 জন এবং সংরক্ষিত মহিলা সদস্য পদে 45 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে মনোনয়নপত্র জমা দিয়েছেন নোয়াখালী ও সেনবাগ পৌরসভা নির্বাচনের প্রার্থীরা। সারাদিনে নোয়াখালী পৌরসভায় মেয়র পদে 4 জন, সাধারণ কাউন্সিলর পদে 53 জন এবং সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে 8 জন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন। এদিকে সেনবাগ পৌরসভায় মেয়র পদে 6 জন, সাধারণ কাউন্সিলর পদে 42 জন এবং সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে 8 জন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দেন। পঞ্চগড়ের দেবীগঞ্জে সরকারিভাবে গম সংগ্রহ অভিযান শুরু হয়েছে। দুপুরে উপজেলা খাদ্য গুদাম চত্বরে এর উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য নুরুল ইসলাম সুজন। এ সময় জেলা খাদ্য নিয়ন্ত্রক আব্দুল কাদের, উপজেলা নির্বাহী কর্মকর্তা শফিকুল ইসলাম সহ উপজেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উপজেলা খাদ্য বিভাগ জানায়, দেবীগঞ্জ উপজেলা থেকে 1275 মেট্রিক টন গম ক্রয়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। এবার সরাসরি কৃষকদের কাছ থেকে কেজি প্রতি 28 টাকা দরে গম কিনছে সরকার। গরিব দুঃখীদের বিচার পাওয়ার অধিকার বর্তমান সরকারের অঙ্গীকার, এই স্লোগানকে সামনে রেখে নানা আয়োজনে সারা দেশে পালিত হয়েছে জাতীয় আইনগত সহায়তা দিবস। ভোলায় জর্জ কোর্ট প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে আলোচনা সভায় বক্তারা অসহায় ও গরিব দুঃখী মানুষদের আইনি অধিকার নিশ্চিতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান। ময়মনসিংহেও জেলা জজ আদালত চত্বর থেকে বর্ণাঢ্য র্যালি বের করা হয়। পরে আইনজীবী মিলনায়তনে আলোচনা সভা ও রক্তদান কর্মসূচির আয়োজন করা হয়। এছাড়া লক্ষ্মীপুর, বাগেরহাট, চাঁপাইনবাবগঞ্জ, সাতক্ষীরা সহ দেশের বিভিন্ন স্থানেও নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালিত হয়েছে। বাংলা সময় শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। অসহনীয় গরমে চুয়াডাঙ্গায় হিট স্ট্রোকে একজনের মৃত্যু। রাজশাহীতে বৃষ্টির জন্য নামাজ আদায়, কয়েকদিনে তাপমাত্রা কমার সম্ভাবনা নেই। তাপ প্রবাহ চলছে, এটা হলো এর চেয়ে আর বেশি তাপ বাড়বে না। মে মাসের ফার্স্ট উইকে প্রথম সপ্তাহে হয়তো বৃষ্টি আসবে। কারাগারে বিনা বিচারে দীর্ঘদিন যারা আটকে আছে তাদের তালিকা করে আইনগত সহায়তা দেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর। মানুষ হত্যাকারীরা কোনো ধর্মের অনুসারী হতে পারে না, মন্তব্য বিভিন্ন ধর্মজ্ঞের। সাম্প্রতিক জঙ্গি তৎপরতার ষড়যন্ত্রেরই অংশ বললেন স্বরাষ্ট্রমন্ত্রী ও আইজিপি। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রেজাউল করিম হত্যা মামলায় শিবির নেতার 4 দিনের রিমান্ড। বিচারের দাবিতে 5ম দিনের মতো প্রতিবাদ কর্মসূচি। এবং আগামী 30 এপ্রিল রাত 10টা পর্যন্ত মোবাইলের সিম পুনর্নিবন্ধন চলবে। পরবর্তীতে পুরোপুরি বন্ধ হয়ে যাবে অনিবন্ধিতগুলো, আবারও বললেন তারানা। দর্শক, এই ছিল বাংলা সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। এছাড়া এইমাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে SMS করুন *SN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। সঙ্গে থাকুন সময়ের।